আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। আজ আদালতে তোলা হবে হত্যা মামলার গ্রেপ্তার শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। কিছুক্ষণের মধ্যে তাদের কোর্টে তোলা হবে বলে জানা গেছে। গতকাল পালানোর সময় নারায়ণগঞ্জে পাগলা বন্দর থেকে আটক করে কোস্টগার্ড, পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। পুলিশ কমিশনার মইনুল হাসান জানান, নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। আন্দোলনের সময় ঘটা হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। তবে আদালতে তাদের কোনো রিমান্ড চাওয়া হবে কিনা তা পরিষ্কার করেননি কমিশনার। গ্রেপ্তারের পর থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, জানাবেন তাদেরকে কোর্টে কখন তোলা হচ্ছে আর রিমান্ড চাওয়া হবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সবাই এই সকাল থেকে না, রাত থেকে আমরা অপেক্ষা করছিলাম যে তাকে আসলে, যেহেতু নিউ মার্কেট থানায় দুটি মামলায় তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যেটি আপনি সংবাদে জানাচ্ছিলেন, তারপর থেকেই কিন্তু নিউ মার্কেট থানা হয়ে আমরা সাংবাদিক যারা আছিলাম তাকে আসলে কোথায় নেওয়া হয় সেই বিষয়গুলো নিয়েই আসলে ঘুরছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীও বিষয়টি খুব বেশি আমাদের সামনে আসলে নিয়ে আসছিলেন না। সর্বশেষ আসলে ডিএমপি কমিশনার গতকাল যেটি জানিয়েছিলেন, অর্থাৎ যেটি আমি এরই মধ্যে বললাম, যে তাকে আসলে নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি প্রায় 18 ঘন্টা হয়েছে, অর্থাৎ সেই প্রডিউসের হিসাব করলে এই সিএমএম কোর্ট রাতে তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আর এই সংশ্লিষ্ট আসলে নিউ মার্কেটের সংশ্লিষ্টদের দিয়া তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি কিন্তু বলছেন যে আসলে মামলার যিনি আয়ু তিনি কিন্তু এখন পর্যন্ত ফরওয়ার্ডিং তার কাছে, অর্থাৎ তিনি আসলে জানেন না আসলে তাকে কোর্টে প্রডিউস করা হবে। তবে নিউ মার্কেট থানার যারা আছেন জানতে পেরেছে এই দুজন হ্যাভিওয়েট আওয়ামী লীগ নেতা, তাদের দুইজনের কিন্তু আসলে রিমান্ড চাওয়া হবে এবং সেই রিমান্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে 7 দিনের রিমান্ড চাওয়া, তার 7 দিনের রিমান্ড চাওয়া কিন্তু হতে পারে। তো সবকিছু মিলে বলা যায় যে এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি আছে। তবে এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে তাদের বের করা হয়েছে এমন কোনো তথ্য কিন্তু আমরা জানি না। অর্থাৎ তারা আমাদের জানা মতে এখন পর্যন্ত তারা ডিবি কার্যালয়ে আছেন এবং আমি যেটি বলছিলাম, যেহেতু 24 ঘন্টার একটি বাধ্যবাধকতা আছে আসামি প্রডিউস করার, অর্থাৎ সেই 24 ঘন্টার আর খুব বেশি সময় বাকি নেই, 6 ঘন্টার মতো বাকি আছে। 6 ঘন্টার মধ্যে এই নিম্ন আদালতে তাদের নিয়ে আসা হবে এবং বলছিলাম হয়তো তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। তবে এই ছিল আসলে নিম্ন আদালত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে মামলা উত্তর থানাকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে উত্তরা পশ্চিম থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক র্যাবের ডিজি বেনজির আহমেদকেও আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আসামি করা হয়েছে র্যাবের অজ্ঞাত আরও 25 সদস্যকে। এদিকে পল্টন থানায় সাবেক আইজিপি এবং উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক এবং ডাকাতির অভিযোগে 2 মামলা করেছে বিএনপি। 2022 সালে আপনার ডিবির হারুন, মেহেদি হাসান এরা সহ, এদের আরও বিপ্লব বড়ুয়া এরা সহ আমাদের অফিসে দরজা ভেঙে, গেট ভেঙে ভিতরের উপরতলার থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত প্রবেশ করে আমাদের অফিসের সমস্ত মালামাল নিয়ে যায়। প্রায় 47 লক্ষ টাকার মালামাল তারা ডাকাতি করেছে।
জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ছাত্র আন্দোলনে হওয়া ঢাকার মামলাগুলো বৃহস্পতিবার ও সারা দেশের মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া বিচার বিভাগের সব কর্মকর্তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব 10 কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। শরীয়ত খানের সহযোগিতায় রিপোর্ট করছেন রুহুল আমিন তুহিন। গেল কয়েকদিনে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সহ বেশ কিছু পরিবর্তন এসেছে বিচারাঙ্গনে। প্রয়োজন আরও সংস্কারের। এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পর্যায়ক্রমে সব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। এ সময় উপদেষ্টা বলেন, 1 আগস্ট থেকে 5 আগস্ট সময় সংগঠিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। ছাত্র আন্দোলনের সময় হওয়া মিথ্যা মামলাগুলো 31 আগস্টের মধ্যে নিষ্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ 31 আগস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বিচারাঙ্গনে আস্থা ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা অব্যাহত আছে বলেও জানান আইন উপদেষ্টা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। জেল কোড অনুসরণ করে কারাগারে থাকা আসামিদের সঙ্গে তার আত্মীয় স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বলেন, গত 21 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, কারাবন্দীদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হলো। এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট বাবর আলী। এই অর্ডারটা যদি এখন পর্যন্ত বহাল থাকে তার মানে হচ্ছে 3 সপ্তাহ ধরে যারা কারাগারে আছে বিনা বিচারে এবং যারা সাজাপ্রাপ্ত কেউ কিন্তু তার স্বজনদের সাথেও দেখা করতে পারেনি, আইনজীবীদের সাথে দেখা করতে পারেনি। এই জন্য আমরা স্থগিতাদেশ চেয়েছি। যেহেতু হাইকোর্ট থেকে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, আজকে থেকে সবাই জেল কোড অনুযায়ী অর্থাৎ যেসব নিরাপত্তার যেসব বিধান থাকে সেই রিস্ট্রিকশন অনুযায়ী স্বজনরা এবং আইনজীবীরা তাদের বিভিন্ন কারাবন্দীদের সাথে দেখা করতে পারবেন সব কারাগারে। অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন। ছাগল কাণ্ড সহ কোনো কিছুই হারিয়ে যাবে না বলেও জানান তিনি। এগুলো মোটেও ধামাচাপা পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। সাধারণ মানুষ বাজার থেকে স্বস্তির খবর পাবে, তবে রাতারাতি সম্ভব নয়, একটু সময় লাগবে বলে জানান তিনি। আর বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর রিজার্ভের সংকট আছে স্বীকার করে বলেন, সব হিসেব করে আমদানি বাড়াতে কতটা ব্যয় করা যায় তা দেখা হবে। উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করব, রিজার্ভ বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে। বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারবো। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সকাল 10টার পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের আত্মার শান্তি কামনা কিছু সময় নীরবতা পালন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, কোটা আন্দোলনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা সহ অনেক বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করব, এটা সবার সামনে করব, তবে সংস্কার হবে। ভারত বাংলাদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। এমনটা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান ভারতীয় হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম কোনো বিদেশি কূটনীতিক মন্ত্রণালয়ে আসেন। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে এক প্রশ্নে ভারতীয় হাই কমিশনার বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। I conveyed our willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people for peace, security and development. শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ হাস্যকর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে হাসিনা উৎখাতে মার্কিন সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হলে এমন জবাব দেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা শক্তিশালী করার জন্য দক্ষিণ এশিয়ায় অংশীদারদের সাথে তারা অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যান পিয়েরে এই অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করার পরদিন মার্কিন পররাষ্ট্র দপ্তর তা মিথ্যা বলে উড়িয়ে দেয়। বাজারে পণ্যের দাম ঠিক রাখতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে বৈঠক করছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় সহ শিক্ষার্থীরা। সকালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে শিক্ষার্থীদের বাজার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কমিশনের সদস্য ও চেয়ারপারসন। প্রতিযোগিতা কমিশন কিভাবে কাজ করছে সে বিষয়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তারা। যেখানে বাংলাদেশের বড় কর্পোরেট কোম্পানির নাম তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আশা, আইনের ধারা পরিবর্তন করে প্রতিযোগিতা কমিশন আরও কঠোর হয়ে বাজারে স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসবে। সাধারণ মানুষের যখন এটা পড়বে, তাদেরকে একটু আমরা রিকোয়েস্ট করব যে আমাদের যে মোড অফ অ্যাকশন, অনেক গবেষণা করতে হয়, রিসার্চ করতে হয়, তথ্য লাগে, প্রমাণ লাগে, জনবল এই আপনারা পাচ্ছেন না, তাহলে এটা আপনাদের ব্যর্থতা। তাহলে ব্যর্থ যারা দায়িত্ব পালন করতে পারছেন না তাদেরকে তো রাষ্ট্র তার পয়সা দিয়ে তাদেরকে তো আর রাখবে না। ডিমের মামলা, অনেকগুলি মামলা আছে। আমরা রিসেন্টলি ওই তেজগাঁও ডিম বাজারের উপর ভিত্তি করে প্রচুর অনেকগুলি মামলা নিয়েছে, 111টা মামলা একই সাথে। এটা হয়তো একটা ভালো কেস হবে, কারণ এখানে প্রুফ আছে আমাদের হাতে। প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বরিশালের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। অনেক দিন পর শ্রেণীকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। নওগাঁয় 1374টি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। রাজশাহীতেও বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন সপ্তাহের শেষের দিকে হয় শিক্ষার্থীরা স্কুলে আসছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার উত্তাল আন্দোলনের সময় গেল 19 জুলাই ভাঙচুর করা হয় মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। কারা ভেঙেছে স্টেশন দুটি, এর সঙ্গে কি ছাত্ররা জড়িত ছিল কিনা, আন্দোলন করতে ভণ্ডুল করেছে অন্য কেউ, ছাত্রদের উপর দায় চাপানোর কৌশল নিয়েছিল। এছাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতির পরিমাণ কি 300 কোটি টাকার বেশি? কবে চালু হবে মেট্রো রেল? শাহিন হোসেনের ক্যামেরায় এসবের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সেলিম মালিক। কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র জনতার উত্তাল আন্দোলনে 19 জুলাই শুক্রবার মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এ সময় কম্পিউটার ও সংস্কৃত ভাড়া আদায়, সংকেত ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সহ ভাঙচুর করা হয় বেশ কিছু আসবাবপত্র। এখন প্রশ্ন হলো, কারা ভেঙেছিল রাজধানীর যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন মেট্রো রেল স্টেশন? প্রত্যক্ষদর্শীরা বলছেন ভাঙচুরকারীরা ছাত্র নয়। ওই দিন স্টুডেন্টদের আন্দোলন ছিল না, ওই দিন শুক্রবার ছিল। ওই দিন যারা ছিল তাদের সবাই বহিরাগত, আর তাদেরকে ওই রকম আমার দেখে মনে হয় না যে তারা কেউ মনে করেন যে স্টুডেন্টরা টোকাই হেলুমচিরা বিষয়টা করছে, তারা লুটপাট করার জন্য এগুলো বেশি করছে। এগুলির কাজে এরকম, এগুলি সুযোগ সন্ধানী, যেখানে সুযোগ পায় সেখানে এরা লুটপাট করে। যে আমার সব ভাঙ্গা জুড়া লুট করে নিয়ে গেল, সাইনবোর্ড ভাঙ্গা দিয়ে গেল। এদেরকে আওয়ামী লীগ বলবো, বিএনপি বলবো, জামাত শিবির বলবো, এটা ভুল হবে আমার, এটা সন্ত্রাসীরা করেছে। স্টেশন দুটি ভাঙার পর বন্ধ রয়েছে রেল চলাচল, এতেই পরবারও বাস মালিকদের বেড়েছে আয়। এখন ছাত্রদের দূর দিল, এখন কিন্তু যে মেট্রো বন্ধ, অলরেডি গাড়ি কিন্তু চলতেছে হরাম, ওরা কিন্তু ভালো ব্যবসা করতেছে। ওরা জিজ্ঞেস করেন গাড়িওয়ালাদেরকে, প্রচুর খুশি, মনে হয় প্রতিদিন তাদের কোরবানি। আমি দেখছি যে ছাত্ররা যথেষ্ট পরিমাণে হেল্প করছে, এটা মানে না যেন না ভাঙা হয়, কিন্তু টোটাল এটা আমার যতটুকু আমি দেখছি সম্পূর্ণ হলো বাস মালিকের কারসাজি বা বাসের হেল্পাররা এই ধরনের কাজগুলো করছে। মেট্রোলটা না ভাঙা থাকলে হয়তো যাত্রী বাড়বে, এই ধরনের একটা সহিংসতা সৃষ্টি করার। যাত্রীদের দাবি দ্রুতই যেন চালু করা হয় রেল চলাচল। চালু করলে আমাদের জনগণেরই উপকার, আর রিপেয়ার করে যা প্রবলেমগুলো সলভ করে সমস্যা চালু হয়ে যায়। মেট্রো রেল স্টেশন ভাঙচুরে প্রায় 350 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির সূত্র বলছে বাস্তবে এই ক্ষতির পরিমাণ 50 কোটি টাকার বেশি নয়। এর মধ্যে আগামী সপ্তাহ থেকে মেট্রো রেল চালু করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। দ্রুতই আমরা চেষ্টা করছি। তারিখের একটা খবর আমরা জানি, এটা টার্গেট করে আমরা আগাচ্ছি। প্যাসেঞ্জারের সেফটি, সিকিউরিটি, লাইনের সেফটি, সিকিউরিটি জিনিসগুলো এখন চেক দেওয়া যাচ্ছে, করা হচ্ছে। রেল লাইন ধরে আমরা আগাচ্ছি, আমরা চেষ্টা করছি যত দ্রুত পারা যায়। দুটো স্টেশন তো আমরা বাদ দিয়ে চালু করবো, এটা তো আরো সময় লাগবে, পরে বোঝা যাবে। সেলিম মালিক, RTV, ঢাকা। শিক্ষার্থীদের সহযোগিতায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে শুরু করেছে। নিয়ম মানছে নগরবাসী, কমেছে জনভোগান্তি। ট্রাফিক সদস্যরা বলছেন শিক্ষার্থীরা মাঠে থাকার অনিয়ম করায় সাহস পাচ্ছে না কেউ। অন্যদিকে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা না ফেরা পর্যন্ত পুলিশদের সহযোগিতার প্রতিশ্রুতি শিক্ষার্থীদের। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। এভাবেই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে নগরবাসী। কারো মাঝে নেই তাড়াহুড়ো, নেই আগে যাবার প্রতিযোগিতা। মোটরযান চালকদের মাথায় হেলমেট, মেনে চলছেন সুনির্দিষ্ট লেন। 11 দফা কর্মসূচিতে গত 6 আগস্ট থেকে টানা 6 দিন কর্মবিরতিতে ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ঢাকাসহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। সড়কে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু করেন তারা। সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং তাদেরকে পাশে আছি এবং তাদেরকে মোটিভেট করতেছি যাতে সড়কে যান চলাচল আরও স্মুথ করা যায় এবং সড়ক গতিশীলতা আনা যায়। ট্রাফিক সিগন্যাল আইন সেটা অবশ্যই মেনটেন করে চলি, কারণ পুলিশ অনেক জনসংখ্যা অনেক কম, তারা মাত্র কয়েকজন ডিউটি করে, যেটা ওনাদের কাছে মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। ভিআইপিরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, এদের জন্য আসলে সকলেরই কাজে যাওয়াটা লেট হয়ে যাচ্ছে বা খুব সময় সাপেক্ষ হয়ে পড়ে। তো ভিআইপিরা আসলে যদি এই জিনিসটা না করে তাহলে হয়তো জনগণের জন্য ভালো হয়। পরে গত 12ই আগস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশের সকল বিভাগের সদস্যরা। ইতিমধ্যে স্বাভাবিক গতিতে ফিরেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। শিক্ষার্থীদের সহযোগিতায় সড়কে শৃঙ্খলা ফিরেছে বলে জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা। আমাদের শতভাগ ট্রাফিক অফিসার এবং সদস্য আমাদের কর্মে যোগদান করেছেন। জনগণ শিক্ষার্থীদেরকে অনেক বেশি সমীহ করছে এবং তারা যে রুলসগুলো দেখাচ্ছে এবং সেটা মেনে চলছে। দীর্ঘদিনে আমাদের যে আইন না মানার সংস্কৃতি আমাদের এই জনমনে, সেটার কিছু পরিবর্তন হয়েছে এবং আমরা কাজ করতে যেয়ে সেটা উপলব্ধি করছি। এদিকে এখনও বিরক্তিকর ও অযাচিত হর্ন বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।
চার দফা দাবিতে আজ শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক। গতকাল রাজু ভাস্কর্যে পাদদেশে এ ঘোষণা দেন তারা। দেশব্যাপী রোড মার্চ সহ নানা কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে রাজধানীর টিএসসি চত্বরে বিকেলে অবস্থান কর্মসূচি ও শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা করবে সংগঠনটি। চার দফা দাবির মধ্যে রয়েছে শেখ হাসিনার বিচার, সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলার বিচার, ছাত্র জনতাকে হত্যার বৈধতা দেবার চেষ্টাকারী প্রশাসন ও বিচার বিভাগের দায়ীদের অপসারণ ও বিচার এবং প্রশাসন ও বিচার বিভাগে বৈষম্যের শিকার ব্যক্তিদের সুযোগে সুবিধা নিশ্চিতকরণ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে ৩ আফগান বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ৩ সেনা। মঙ্গলবার কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি ছুড়লে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আফগান বেসামরিক নাগরিকদের বাড়ি লক্ষ্য করে ছোড়া গুলিতে ১ নারী ও ২ শিশু নিহত হন। এ ব্যাপারে পাকিস্তান সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ আমলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হলেও সীমান্ত নিয়ে বিরোধ রয়ে গেছে। এ নিয়ে প্রায়ই ঘটে সংঘর্ষের নানা ঘটনা। দু ২০২৩ সাল ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। এই গরমে পুড়েছেন সব মানুষ। বছর জুড়ে অসহনীয় গরমে ইউরোপের ৪৭,০০০ মানুষের মৃত্যু হয়েছে। সোমবার বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ IS গ্লোবাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই কাজে ইউরোপের ৩৫টি দেশে মৃত্যু ও তাপমাত্রার রেকর্ড ব্যবহার করেছেন গবেষকরা। এই ৩৫টি দেশের মধ্যে গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল ২০ বছরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, আগাম সতর্কতা ব্যবস্থা প্রভৃতি পদক্ষেপ গ্রহণ না করা হলে মৃতের সংখ্যা আরও ৬০% বেশি হতে পারত। খেলার খবর। ক্রীড়াঙ্গনে অযোগ্য ও দুর্নীতিবাজ কর্তাদের সরিয়ে প্রতিটি সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজানোর দাবিতে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকরা। মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে চলে আসা অনিয়মের কথা তুলে ধরেন। এ সময় ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবিও জানান মানববন্ধনে আসা খেলোয়াড়, কোচ ও সংগঠকরা। আমাদের বর্তমান কমিটিতে ফেডারেশন, ওখানে কোনো অ্যাথলেট নাই, দুর্নীতির চরম পর্যায়ে চলে গেছে। আমরা চাই বাংলাদেশে এখন থেকে কোন ক্রীড়াঙ্গনে, কোন ফেডারেশনে, কোন সংগঠনে দলীয়করণ করা হবে না। যারা মাঠে বঞ্চিত হয়েছে, যারা কাজ করেছে, সেই লোকগুলোকে দিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশন সাজাবো। ফুটবল প্রসঙ্গ। রাতে উয়েফা সুপার কাপের লড়াইয়ে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ইতালিয়ান ক্লাব আটলান্টা। পোল্যান্ডের ওয়ারসাউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল, আর আটলান্টা ঘরে তুলেছিল ইউরোপা লিগ। ফলে নতুন মৌসুম শুরুর আগে দুই চ্যাম্পিয়নের লড়াই দেখবে ভক্তরা। এই ম্যাচে রিয়ালের হয়ে অভিষেক হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। রাফি আমিনের রিপোর্ট। আন্তর্জাতিক ব্যস্ততার পর লম্বা বিরতি দিয়ে মাঠে ফিরছে ক্লাব ফুটবলের মহরণ। শুরু হবে ২৪-২৫ মৌসুম। তার আগেই শিরোপা জিতে মৌসুমের দারুণ সূচনার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও আতালান্টা। সবশেষ মৌসুমটা দারুণভাবেই কাটিয়েছে লস ব্লাঙ্কোসরা। ৩৬তম লিগ শিরোপার পাশাপাশি ঘরে তুলেছিল রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ। সাফল্যের ধারা নতুন মৌসুমেও ধরে রাখতে চায় দলটি। সেই লক্ষ্যে কিছুদিন আগেই দলটি শক্তি পাইয়েছে আক্রমণ ভাগে। দলে ভিড়িয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। আর এই ম্যাচ দিয়েই সাদা জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে এমবাপ্পের। তাই শিরোপার পাশাপাশি ভক্তদের বাড়তি নজর থাকবে এই ফুটবলারের দিকেই। একই দিনে অভিষেক হতে পারে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনরিকের। সবশেষ দারুণ সূচনার অপেক্ষায় কোচ কার্লো আনচেলত্তি। তবে দলটির দুশ্চিন্তা বাড়িয়েছেন মিডফিল্ডার কামাভিঙ্গা। গতকাল অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ছিটকে গেছেন এই ম্যাচ থেকেই।
এদিকে সবশেষ মৌসুমটা দারুণভাবেই শেষ করেছিল আতালান্টা। 6 দশকের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ ঘরে তুলেছিল দলটি। এই মৌসুমেও সাফল্যের ধারা ধরে রাখার লক্ষ্য তাদের। নজর এবার সিরিয়া এতে, তাই নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করতে চায় দলটি। ফলে ফুটবল ভক্তদের অপেক্ষা এখন মর্যাদার লড়াইয়ে কার হাতে উঠবে সুপার কাপের শিরোপা। রাফি আমিন, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।